তো লিটারেচার লিটারারি থিওরির মধ্যে আমরা এখানে 4টে থিওরি পড়তে চলেছি। তবে যেটা তোমাদের একটা মানে এটা ওটাকে হোয়াইট বোর্ড বলে আর কি, এই গুগল ডকের মধ্যেই থাকে। তো সেই হোয়াইট বোর্ডের মধ্যে তোমাদেরকে আমি একটা ইয়ে করেছিলাম, একটা ডকুমেন্ট বানিয়েছিলাম। সেই ডকুমেন্টটা হ্যাঁ এইটা, যেখানে আমি তোমাদেরকে ওই ইয়েগুলো বলছিলাম যে লিটারেচার, ক্রিটিসিজম এবং থিওরি এইগুলোর মধ্যে কি তফাৎ আছে। তো সেইখানে আমরা কিছু ইয়ে বানিয়েছিলাম, কিছু ক্যাটাগরি বানিয়েছিলাম, ঠিক আছে? অথরশিপ, টাইম, লোকেশন, এবং আর একটাও জিনিস আমরা এখানে লিখতে পারি যেটা থিওরি এবং লিটারেচার এবং ক্রিটিসিজমকে পার্থক্য করতে আমাদের সাহায্য করতে পারে। সেটা হচ্ছে অরিজিন্যালিটি। অরিজিন্যালিটি মানে হচ্ছে তার উৎসটা কোন জায়গা থেকে কিভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লিটারেচারের জায়গা। আগের স্লাইডটা থেকে তোমরা দেখে নিতে পারো যে এটা লিটারেচার, ফার্স্টে লিটারেচার, সেকেন্ডে ক্রিটিসিজম, থার্ডে থিওরি। তো এই যে প্যারাডাইমটায় এই অরিজিনালিটির ক্ষেত্রে আমাদের লিটারেচারের ক্ষেত্রে কি হতে পারে। তো লিটারেচারের ক্ষেত্রে এটা অরিজিনাল, একদম অরিজিনাল, মানে একদম অরিজিনাল বলতে ইটস ক্রিয়েটিভ। কারণ লিটারেচার ক্রিয়েটিভ হয়, মানুষ ইম্যাজিন করে, ইম্যাজিনেটিভ বা ইম্যাজিনারি, ঠিক আছে? এদিকে ক্রিটিসিজমটা কিন্তু ডেরিভেটিভ, ঠিক আছে? সেম থিওরি, মানে অন্য একটা জিনিস থেকে ওটা ডিরাইভ করা হয়, ডেরিভেটিভ মানে বার করে আনা হয় অন্য একটা জিনিসের থেকে। লিটারেচার কোনো অন্য জায়গা থেকে আসে না, যদিও লিটারেচারের অনেক সোর্স থাকে, কিন্তু লিটারেচার ছোট গল্প বলো, কবিতা বলো, কোনো নাটক বলো, নভেল বলো, সেগুলো ফিকটিশিয়াস, মানে মানুষ সেগুলোকে ইম্যাজিন করে। ওরকম কোনো ব্যক্তি নেই, ওরকম কোনো সিচুয়েশন নাও হতে পারে। সায়েন্স ফিকশনটা সব থেকে বেশি, ফ্যান্টাসি পুরোপুরি অরিজিনাল থিঙ্কিং অফ দ্য রাইটার। বাট ক্রিটিসিজম অ্যান্ড থিওরি বোথ আর ডেরিভেটিভ, মানে অন্য লেখার থেকে, লেখার ওপরে বেস করে ক্রিটিসিজম এবং থিওরি লেখা হয়। থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ক্যানট ডেভেলপ অন দেয়ার ওন। মানে আমার ইচ্ছে হলো আমি একটা ক্রিটিসিজম লিখবো, আমি ইম্যাজিন করতে শুরু করলাম যে এমন লেখা হয়েছিল, সেই লেখাগুলোর উপরে আমি ক্রিটিসিজমটা করছি, দেন দ্যাট উইল নট বি ক্রিটিসিজম, দ্যাট উইল বি লিটারেচার, ঠিক আছে? সো লাইক লিটারেচার ওয়াজ সাবজেক্টিভ and criticism and theory was objective, in the same manner in terms of originality, uh, literature is creative, imaginative, imaginary, whereas um, criticism and theory both are derivative, ডিরাইভ করা হয় অন্য একটা জায়গা থেকে, অন্য একটা জায়গা থেকে নেওয়া হয়, ঠিক আছে? এবার আমরা চলে যাব হচ্ছে যে প্রথম আমাদের ইয়েটা আছে, থিওরির পোর্শনটা আছে। প্রথমটা কি? ফেমিনিজম। যাই হোক, ফেমিনিজমের আগে, কারণ ফেমিনিজমের সাথে, হ্যাঁ, ফেমিনিজমের সাথে তোমাদের পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট কলোনিয়ালিজম আর মার্কসিজম আছে। তো সেক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে মানে শুরু করতে চাই সেটা হচ্ছে মার্কসিজম থেকে। কেন মার্কসিজম থেকে? কারণ আমার ধারণা
যে মার্কসিজম ক্যান বি কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ফার্স্ট মডার্ন থিওরিজ। এবার তোমরা বলবে মডার্ন থিওরি আর নন মডার্ন থিওরির মধ্যে কি তফাৎ রয়েছে? মিলন, তুমি বলতে পারবে মডার্ন আর নন মডার্ন থিওরির মধ্যে কি তফাৎ? মানে কোনটা কোনটা মডার্ন থিওরি, কোনটা কোনটা মানে প্রি মডার্ন থিওরি বা নন মডার্ন থিওরি? স্যার 1901-এর পর থেকে যেই সব থিওরিগুলো আবিষ্কার করা আছে সেগুলো বলা যেতে পারে মডার্ন, আর তার আগে যেগুলো হচ্ছে সেগুলো প্রি মডার্ন বলা যেতে পারে। তাহলে মার্কসিজম কি মডার্ন থিওরি না প্রি মডার্ন থিওরি? মার্কসিজম স্যার তো 18 থেকে শুরু হচ্ছে, modern। এটা প্রি মডার্ন। হ্যাঁ। ওকে, আর আর কোন প্রি মডার্ন থিওরির উদাহরণ? যেমন স্যার লিবারালিজম, মানে উপনিবেশবাদ যেটা। লিবারালিজম, ওকে। না, উপনিবেশবাদ তো ইম্পিরিয়ালিজম বা কলোনিয়ালিজম। হ্যাঁ হ্যাঁ, সরি, মানে স্বাধীনতার যেটা আগে থেকে এটা স্টার্ট হচ্ছে। স্বাধীনতার আগে? আপনার কি বলা যেতে পারে, বাংলা টার্মটা মাথায় আসছে না লিবারালিজম। ইংরেজিতেই বলো না। শ্রাবণী, হ্যাঁ শ্রাবণী কি বলছো? মিলনকে বলছি জাতীয়তাবাদের কথা বলছিস কিছু রকম। ফ্রিডম মুভমেন্ট? না স্যার, ফ্রিডম মুভমেন্ট না। তাহলে লিবারেল সরি লিবারালিজম বলতে তুমি যেটা বলতে চাইছো অ্যাডাম স্মিথের যে লিবারালিজম সেইটার, না আরো অনেক লিবারেল রাইটার্সরা ছিল? লিবারালিজম বলতে অ্যাডাম স্মিথের যেটা ছিল সেটাই বলতে চাইছি, মানে অ্যাডাম স্মিথেরটাই 12 একবার পড়েছিলাম। আচ্ছা, এই মানে ইকোনমিক থিওরির আর কি। ওকে, সেটাও প্রি মডার্ন বলতে চাইছো তাই তো? কিন্তু সেটা লিটারারি থিওরি নয়। মানে যদিও মার্কসিজমকে ইনিশিয়ালি লিটারারি থিওরি হিসেবে মানে ডেভেলপ করা হয়নি, ইনফ্যাক্ট ফেমিনিজমকেও করা হয়নি, পোস্ট কলোনিয়ালিজমকে অনেকটা করা হয়েছিল, বাট ইটস নট স্ট্রিক্টলি এ লিটারারি থিওরি, নট ইভেন পোস্ট স্ট্রাকচারালিজম। তো লিটারারি থিওরির মধ্যে নন মডার্ন বা প্রি মডার্ন আর কি আর কি থিওরি আছে মানে লিটারারি থিওরির মধ্যে? তোমরা তোমাদের যখন ফার্স্ট সেমিস্টারে ইয়ে পড়ানো হচ্ছে, ওই রোমান এবং গ্রিক ক্লাসিক্যাল টেক্সটগুলো যেগুলো পড়ানো হচ্ছে, সেটা পড়ানোর সময় তোমাদেরকে কিছু বলা হয়েছিল যে কোনো থিওরিস্টের নাম, কোনো লিটারারি থিওরিস্টের নাম বলা হয়েছিল? না স্যার, সেরকম আর মনে নেই কিছুটা। শ্রাবণীর মনে আছে? না স্যার, মনে পড়ছে না। অ্যারিস্টটলের নাম বলা হয়নি? হ্যাঁ স্যার, অ্যারিস্টটলের নাম তো বলা হয়েছে। অ্যারিস্টটলের নাম কোন কোন কনটেক্সটে বলা হয়েছিল? কিসের প্রসঙ্গতে অ্যারিস্টটলের নামটা বলা হয়? কেন অ্যারিস্টটলের নাম বলা হয়েছিল এবং বারবার বলা হয়েছিল? হ্যাঁ শ্রাবণী বলো। শ্রাবণী, তুমি কিছু বলছিলে, কেন অ্যারিস্টটলের কথা বলা হয়েছিল? অ্যারিস্টটল, প্লাটো। এটা স্যার প্রত্যেকে এক একজন ফিলোসফার হিসাবে তো আমরা দেখে এসেছি। হ্যাঁ, কি কি?
মানে প্রত্যেকেই এক একটা ফিলোজফার হিসাবে দেখেছি, বা তাদের বেসিক্যালি গুরুত্বটা ফিলোজফার হিসাবেই আমরা দেখে এসেছি। হ্যাঁ, বাট ফিলসফি ক্ষেত্রে যে অবদানটা অ্যারিস্টটল, সক্রেটিস বা প্লাটোর ছিল, সেটার একভাবে লিটারেচারেও কিন্তু সেইটার ব্যবহার হয়েছিল। সেই লিটারেচারের ব্যবহারের ক্ষেত্রে কি ব্যবহার হয়েছিল? কারণ আগেকার সময় অত কিছু ওরকম ভাবে ইয়ে করা হতো না, মানে ভাগ বাটোয়ারা করা হতো না যে কে ফিলসফার, কে লিটারারি থিওরিস্ট। একজন জ্ঞানী পুরুষ মানেই সে, মানে আগেকার সময় তো সব জ্ঞানী পুরুষকেই কবি বলা হতো, তো তাকে কবিও বলা হয়েছে, বা তাকে মানে লিটারেচারের ক্ষেত্রেও তার বিশাল একটা অবদান আছে। সেই লিটারেচারের অবদানটা কি ছিল? এটা খুব, মানে অনেকবারই আলোচনা হয়েছে এটা। পোয়েটিক্স বলে যে লেখাটা, সেটার কথা মনে আছে? পোয়েটিক্স, হ্যাঁ স্যার, দ্য পোয়েটিক। POITICS। হ্যাঁ, দ্য পোয়েটিক্স। হ্যাঁ, শ্রাবণী কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, ওটাই হচ্ছে। হ্যাঁ, তো পোয়েটিক্সে কিসের ব্যাপারে আলোচনা হয়েছিল? মানে অ্যারিস্টটল পোয়েটিক্সে কি নিয়ে আলোচনা করেছিলেন? এইগুলো ভুলে গেলে হবে না, এগুলোকে মাথায় রাখতে হবে। বলো, পোয়েট্রি কেমন হওয়া উচিত সেই নিয়ে কি কিছু কি আলোচনা করা ধরনের হয়েছিল? পোয়েট্রি? হোয়াট কাইন্ড অফ পোয়েট্রি? মানে হ্যাঁ। শ্রাবণীয় ট্রাই করতে পারো। ট্র্যাজেডিকে নিয়ে, ট্র্যাজেডির ব্যাপারে বলতে গিয়ে পোয়েটিক্সে বলা হচ্ছে, অ্যারিস্টটল বলছে যে একটা আইডিয়াল ট্র্যাজেডির কেমন হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাও কিন্তু একটা থিওরি, এটাকে অ্যারিস্টটলিয়ান থিওরি হ্যাঁ বলা স্যার, হয়। ট্র্যাজিক। হ্যাঁ, হ্যাঁ স্যার, ট্র্যাজিক হিরোর কয়েকটা গুণাবলীও বলা বলা হয়েছিল। হ্যাঁ, ট্র্যাজিক হিরো কেমন হওয়া উচিত, ট্র্যাজেডি কেমন হওয়া উচিত, ট্র্যাজেডির কি কি ভাগ হওয়া উচিত, কি কি ভাগ হয়, এগুলো, এই যে স্টাডিটা, বলা যেতে পারে অ্যারিস্টটল যে ধরনের স্টাডি, অ্যারিস্টটল যে ধরনের গবেষণা ট্র্যাজেডির ওপরে করেছিলেন, সেইটাকে অনেকে, অনেক স্কলাররা বলছে যে এটাই কিন্তু ফার্স্ট স্ট্রাকচারালিস্ট স্টাডি। সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষেও এরকম এক ধরনের লেখা ছিল, লেখা আছে। কে লেখা, কি লেখা বলো তো? এগুলো সবই তোমাদের কম্পিটিটিভ এক্সামসে, মানে যারা লিটারেচার রিলেটেড কম্পিটিটিভ এক্সামসের জন্য কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো মাস্ট। তো বলো। আমাদের দেশেও এরকম একটা, মানে লেখা আছে, মানে এরকম অনেক লেখা আছে, বাট মোস্ট ফেমাস যেটা আমরা ইয়েতেও পড়েছি, কি বলে, আমাদের সিলেবাসে ছিল, সিলেবাসে পড়েছি আবার সেই ফার্স্ট সেমিস্টারে। শ্রাবণী, আচ্ছা মিলন বলো, কিছু বলছিলে? হ্যাঁ। না, শ্রাবণী বলছিল, বলো। হুম, তোমার আওয়াজটা শোনা যাচ্ছে না, আবার বলো। তুমি মেসেজেও লিখে দিতে পারো।
ব্যাপারটা হচ্ছে যে আমি যেটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে নাট্যশাস্ত্র। ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র, এটা আমাদের সিলেবাসে মানে আমরা ডাইরেক্টলি পড়িনি, কিন্তু রাসা ভাবা এগুলোকে নিয়ে চ্যাপ্টার 6 মানে অদ্ভুতভাবে পোয়েটিক্সেরও চ্যাপ্টার 6-এ ট্র্যাজেডির ব্যাপারে ছিল, আর নাট্যশাস্ত্রতেও চ্যাপ্টার 6-এ সরি ড্রামার ব্যাপারে, প্লের ব্যাপারে মেনশন করা ছিল। ঠিক আছে, যদিও অ্যারিস্টটল ট্র্যাজেডির ব্যাপারে যেটা লিখেছে, আমাদের কালচারে ট্র্যাজেডি সেই রকম ভাবে কিন্তু ছিল না। যদিও তোমাদের একটা প্রশ্ন এসেছিল যে কমেন্ট অন অভিযানা শকুন্তলা অ্যাজ আ ট্র্যাজেডি, অ্যাজ আ ট্র্যাজিক প্লে, কিন্তু আমাদের দেশে ট্র্যাজিক বা মানে নাট্যশাস্ত্রতে ট্র্যাজিক ব্যাপারটাই নেই। ঠিক আছে, যাই হোক আমরা এবার এগোই। যে মানে থিওরিটা এমন নয় যে কোনো মডার্ন ইনভেনশন, থিওরি অনেক আগের থেকেই লেখা হচ্ছে। একই ধরনের লেখা সক্রেটিস, প্লাটো এরাও লিখেছে। প্লাটোর আয়ন, রিপাবলিক, সক্রেটিসের ফিড্রাস, এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি থিওরি শুরু হয়েছে। যদিও সেইগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমরা যারা হায়ার স্টাডিজ করতে চাও তাদের কিন্তু এই জিনিসগুলোকে তোমাদেরকে পড়তে হবে, যে থিওরির অ্যাকচুয়ালি উৎসটা কি। আর ভারতের এস্থেটিক্স, ভারতের লিটারারি থিওরিজগুলো আবার অনেক অন্যরকম আছে। ওকে, তো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মার্কসিজম। তোমাদের অলরেডি আমি একটা পিডিএফ গ্রুপে দিয়েছি, কিন্তু আমি জানি তোমরা পড়োনি বইটা, মানে পুরো বইটা পড়া এতটা কম সময়ের মধ্যে সম্ভব নয়, কিন্তু তোমরা হয়তো বইটাকে খুলেও দেখোনি। দেখেছো কি বইটা, যেটা মার্কসিজম ফর বিগিনার্স বলে একটা বই দিয়েছি তোমাদেরকে? খুলে দেখতা হ্যায় কি নেই দেখতা হ্যায়? না স্যার। ভেরি গুড। শ্রাবণী জি, শ্রাবণী দিদি ভাই দেখেছেন? না স্যার, দেখো। বাহ, ভেরি গুড। ওটা খুলে দেখবেন দয়া করে। তো ওইটায় যে থিওরিগুলো বা যে টার্মসগুলো আছে, মানে আমরা যেহেতু তোমরা শুধুমাত্র সবে গ্র্যাজুয়েশন পড়ছো, তাই জন্য তোমাদের উপর বেশি চাপ দেওয়া হয়নি। মানে পুরো থিওরি সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে অতটা না জানলেও হবে। তোমাদের বেসিক যে টার্মসগুলো আছে সেগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে। এবং আমি পার্সোনালি এটাই বলি যে থিওরি ইজ নাথিং বাট terms. Theory is nothing but some ideas which take the form of terms, terms, terms. মানে জাস্ট কিছু শব্দ এমন আছে যেটা বুঝে গেলেই আমার ধারণা যে আমরা থিওরিটা বুঝে যাব। তাহলে মার্কসিজম, আর আমি তোমাদের আগের দিনই বলছিলাম যে আইএসএম এই সাফিক্সটা লাগিয়ে দিলে সেইটা একটা থিওরিকে চিহ্নিত করে। যে কোনো থিওরিকে চিহ্নিত করার জন্য আমরা লাস্টে আইএসএম এই টার্মটা ব্যবহার করি। যাই হোক, তো মার্কসিজমের ব্যাপারে আমরা জানবো। মার্কসিজমের কিছু টার্মস আছে যেগুলোকে আমাদের বুঝতে হবে প্রথমে, তারপরে সেগুলো আমি তোমাদের যে কার্ডেনের বইটা দেখিয়েছিলাম সেইখানে তোমাদের এই সব ডেফিনেশনসগুলো ম্যাক্সিমাম 95% ডেফিনেশনসগুলো তোমরা ওই বইটা থেকে পেয়ে যাবে। সিম্পলি ওগুলোকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, বুঝে গেলে নিজেরাই লিখতে পারবে। কিন্তু আরো বেটার নাম্বার পাওয়ার জন্য তোমরা কি করতে পারো সেটা হচ্ছে ওই টার্মসগুলোকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, যাই হোক, তো মার্কসিজমের বেসিক, মানে প্রথমে মার্কসিজম জিনিসটা কি সেটা যদি আমি তোমাদেরকে বলি। ফার্স্ট অফ অল, মার্কসিজম is a theory that is developed by Karl Marx and Friedrich Engels. Friedrich Engels এর নাম বেশিরভাগ জায়গাতেই কেউ করে না, ফর হোয়াট এভার রিজনস। মানে মার্কসকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন হয় আর কি। মানে কাজটা কেউ করলো বা দুজনে মিলে করলো, একজন নাম বেশি পেয়ে যায় যে কোনো কারণে। মানে মার্কস কোনোদিনও এটা বলেনি যে শুধু ওরই থিওরি, বাট
মানে যখন তোমরা লিখবে, তোমরা যখন বলবে, তখন কিন্তু অবশ্যই ফ্রেডরিক এঞ্জেলসের নাম তোমরা বলবে। কার্ল মার্কস আর ফ্রেডরিক এঞ্জেলস মিলে এই মার্কসিজমের থিওরিটাকে ডেভেলপ করে। ঠিক আছে, মার্কসিজমের থিওরিটা কি? মার্কস বলছে যে আমাদের সমাজে, যে কোনো সমাজ, মানে যে কোনো দেশেরই সমাজ, এমন কোনো দেশ নেই যেখানে এই জিনিসটা প্রযোজ্য নয়, আমাদের সমাজে গরিবদের সাথে সবসময় একটা, 1 মিনিট হোল্ড করো, आफ्टर पब्लिकेशन ऑफ कम्युनिस्ट मैनिफेस्टो जो दोनों का हुआ था उसके बाद मार्क्सिज्म और जाना। যে কোনো সমাজেই আমরা দেখছি যে বড় লোক এবং গরিব লোক এই দুটো ক্লাস আছে, মানে যেটাকে মার্কসিস্ট টার্মিনোলজিতে বলা হচ্ছে বুর্জোয়া আর প্রোলেতারিয়েট। অ্যারিস্টোক্র্যাটসরাও বুর্জোয়ার মধ্যে পড়ে যাচ্ছে, তবে অ্যারিস্টোক্র্যাটস অ্যান্ড বুর্জোয়া আর अगेन ডিফারেন্ট, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা কি এটা মানতে রাজি যে আমাদের সমাজে, ধরো এই প্রেজেন্ট সমাজেও দুটো শ্রেণী আছে, বড় লোক এবং গরিব লোক। আমরা গরিব লোক, আর বড় লোকদের কাছে অনেক বিষয় সম্পত্তি আছে, অনেক জায়গা জমি আছে, অনেক প্রপার্টি আছে। ঠিক আছে, কিন্তু গরিবদের কাছে জায়গা জমিও নেই, সোনাদানাও নেই, ব্যাংক ব্যালেন্সও নেই, পয়সা কড়িও নেই। শ্রাবণী, তুমি কি গরিব লোক না বড় লোক? তুমি কোন কোন শ্রেণী থেকে বিলং করো? তোমার কাছে অনেক জমি জায়গা আছে? না স্যার, নেই, তাহলে গরিব। তুমিও গরিব। আচ্ছা, আর মিলন? হ্যাঁ স্যার। মিলন বিশাল বড় লোক, মিলনের কাছে অনেক জমি জায়গা আছে আমি শুনেছি। না স্যার, আমার জমি জায়গা নেই বেশি। তোমার জমি জায়গা মানে বেশি আমার নেই, জমি কিন্তু জায়গা আছে। মানে না স্যার, আমার কিছুই নেই। তোমার কিছুই নেই কারণ তুমি, তোমার কোনো প্রপার্টি নেই সেভাবে, কারণ তুমি এখন স্টুডেন্ট। হ্যাঁ, সেইভাবে আমরা মানে গরিব বলা হচ্ছে তাদেরকে, বা মানে হ্যাভ, মানে যাদের কাছে আছে তাদেরকে বলা হচ্ছে হ্যাভস, HAVES, হ্যাভস। আর যাদের কাছে নেই তাদেরকে বলা হচ্ছে হ্যাভ নটস, মানে তাদের কাছে নেই। ঠিক আছে, তো গরিব হচ্ছে তারা যাদের কাছে বিষয় সম্পত্তি নেই, যাদের কাছে বেশি টাকা পয়সা নেই, যাদের কোনো পাওয়ার নেই, কোনো সোর্স নেই, যাদের ব্যাংক ব্যালেন্স নেই, যাদের কাছে কোনো ক্যাপিটাল নেই। দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড দ্য হ্যাভ নটস। মানে মানে আকাশে গুলি করে লাভ নেই, আমাদের খুব প্রিসাইসলি বলতে হবে যে গরিব আর বড়লোকদের মধ্যে কি তফাৎ। তো এবার থেকে এটা বলবে না যে গরিব হচ্ছে যে ফাটা জামা কাপড় পরছে, বা যার বিষয় সম্পত্তি নেই, বা যার টাকা পয়সা নেই, বা যার ব্যাংক ব্যালেন্স নেই, এইসব না বলে বলবে a poor person is one who does not have enough capital to create profit. A poor person is a person, a poor man or a woman is a person who does not have enough capital to create profit, and a wealthy person is a person who has enough capital to create profit and to keep repeating that profit. A wealthy person has enough capital to create more capital. Profit leads to capital, and poor person does not have enough capital to create profit, and hence he or she cannot create more capital. মাথায় ঢুকলো ব্যাপারটা? ক্যাপিটাল কথাটা কি? স্যার ক্যাপিটাল মানে যেটা আমাদের ধন সম্পত্তির প্রতীক হিসাবে যেটা বোঝাচ্ছে সেটাই তো। ধন সম্পত্তির প্রতীক যেমন যেমন ধরুন আমাদের যদি কিছু রোজগার করতে হয়, তার যে মেন সোর্সটা, সেটাকে এক ভাষায় ক্যাপিটাল বলতে পারি। মানে কি, মানে উদাহরণ দাও। যেমন ধরুন যদি আমাদের ধরুন আমাদের ইনকামটা প্রপারলি পুরোপুরি চাষ থেকে, তো সেই চাষের জমিটাই আমাদের কাছে ক্যাপিটাল। রাইট, আর কি ক্যাপিটাল হতে পারে?
যেমন ধরুন যে বিজনেস করছে তার কাছে যে মূল গ্রস জিনিসটা যার উপর ডিপেন্ড করে সে বিজনেস করছে, যেমন ধরুন কেউ যদি আলুর বিজনেস করে তার কাছে আলুটাই আর কি ক্যাপিটাল বলা যেতে পারে। রাইট, এটাই হচ্ছে ক্যাপিটাল, মানে মূলধন যেটাকে বলা হয়, মানে যদি বাংলায় বলা হয় মূলধন, সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল। তোমাদের যারা চাষবাস করছো, চাষবাস আছে যাদের, তাদের ক্যাপিটাল হচ্ছে 1 ল্যান্ড, 2 মেশিনারি, গরু বা বলদ যেটা দিয়ে চাষ হয়, বা ট্র্যাক্টর, বীজ, জল, হিউম্যান লেবারার্স। এটা হচ্ছে তোমার বেসিক ক্যাপিটাল, ঠিক আছে? এবার তুমি যেটা বলছো যে তুমি গরিব বা তোমার কাছে অতটা ক্যাপিটাল নেই, তো এই যে কথাটা আমরা আলোচনা করলাম যে জমি আছে তোমার, বা শ্রাবণী তোমার মানে তোমার ক্যাপিটালটা কি, বা তোমার বাবা মার মানে কি কি করো, মানে হাউ 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 ডু ইউ আর্ন ইয়োর লিভিং, লাইক ইয়োর পেরেন্টস ডু, কি করে বাবা মারা? স্যার আমার বাবা তো নেই, মা তো হাউসওয়াইফ। মানে আমার মামাদের সোর্স, মানে আর্নিং সোর্স মামাদের থেকে হয়। আচ্ছা, ওকে তো ওকে, তো মামারা কি মামার করেন? আবার স্যার বাইরে থাকে। আর মানে মেনলি তো সোনার উপর দোকান আছে। আর আমার ওকে, মামার মানে ওই ফ্যাক্টরির ম্যানেজার, তো আচ্ছা, সেখান থেকেই সোর্সটা। তো একজন ফ্যাক্টরির ম্যানেজার আছেন, বা তোমাদের নিজেদের সোনার দোকান আছে, মানে বাবার সোনার দোকান ছিল? না না না, মানে বাইরে মামারই গিয়ে আছে? মামা সেটা। আচ্ছা, একজন মামা বাইরে গিয়ে ওনার সোনার দোকান আছে, আর একজন মামা ফ্যাক্টরির ম্যানেজার, এবং ওনারা মানে ওইভাবে, তো দেখা যেতে পারে ফ্যাক্টরি যেতে যিনি কাজ করেন ওনার ক্যাপিটালটা ওইভাবে ধরা যাবে না, কিন্তু যিনি সোনার দোকান যার আছে বাইরে, যে স্টেটে উনি কাজ করছেন, ওনার ক্যাপিটালটা কি? যদি তুমি ওনাকে জিজ্ঞেস করো যে মামা তোমার ক্যাপিটাল কি, তখন উনি বলবেন যে এই যে সোনা, মানে সোনার গয়নাগুলো আমার ক্যাপিটাল, কারণ আমি টাকাটা ইনভেস্ট করেছি, টাকাটা ইনভেস্ট করে আমি গয়নাগুলোকে বানিয়েছি, এবং এগুলোকে বিক্রি করতে পারলে আমি প্রফিট করতে পারবো। সো ইউ হ্যাভ ক্যাপিটাল, বোথ অফ ইউ, মানে বোথ শ্রাবণী অ্যান্ড মিলন। তার মানে বলা যেতে পারে তোমরা ক্যাপিটালিস্ট, বাট নট ইন দ্য ব্রডার সেন্স। ইন দ্যাট ওয়ে আই টু হ্যাভ ক্যাপিটাল, ক্যাপিটাল ইন দ্য সেন্স যে আমি যদি জমি কিনি, আমার যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে, বা আমি যদি ব্যাংক ব্যালেন্স আমি রাখি, তাহলে কিছুটা ক্যাপিটাল আমাদেরও আছে সেই অর্থে, কিন্তু এতটা ক্যাপিটাল নেই যে আমরা সেটা থেকে একটা ম্যাসিভ প্রফিট করতে পারবো। যদি করতে পারতাম তাহলে কিন্তু হয়তো আরো বেশি আমাদের বিষয় সম্পত্তি আমরা করে নিতাম, আমাদের কাছে আরো বেশি রিসোর্সেস হয়ে যেত, কিন্তু আমরা সেটা চেষ্টা করি যে আমাদের যাতে আর্নিংটা বেড়ে যায়, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। তো যারা এই আর্নিংটাকে অনেকটা বাড়িয়ে ফেলতে পারে না তারাই হয়ে যাচ্ছে গরিব, আর যারা এই আর্নিংটাকে রিপিটেডলি বাড়াতে পারে, খুব বেশি না হলেও প্রত্যেক বছর 10% 15% প্রফিট করে করে জমিয়ে জমিয়ে আরো বেশি বড় কিছু একটা করলো, যেমন ধরো শ্রাবণী, তোমার মামা যদি আর একটা দোকান খুলে ফেলতে পারে, মানে তোমার মামার কটা দোকান, মানে নিজস্ব দোকান কি ওটা? মানে স্যার আমার মামা মেনলি ওই ফ্যাক্টরির ম্যানেজার, আর ওই ফ্যাক্টরিতে আমার আরেকটা মামা কাজ করে। হুম, মানে আমার একটা আমার আন্ডারে আরেকটা মামা কাজ করে। তো এই সোনার দোকান, মানে সোনার দোকান বলতে সোনার ফ্যাক্টরি না কি, মানে সোনার দোকানটা কোথা থেকে আসলো? হ্যাঁ মানে ফ্যাক্টরি আছে, এবার সোনার কাজই হয় ওখানে, এটা জানি আমি। আচ্ছা, ওকে। তো সেই ফ্যাক্টরিতে, না তাহলে তোমার দুটো মামাকেই সেইভাবে আমরা ক্যাপিটাল ওনার বলতে পারবো না, ঠিক আছে? ফ্যাক্টরিতে যে কাজ করে সে হচ্ছে ওয়ার্কার, যেমন আমি আমি ওয়ার্কার, আমার সেভাবে কোনো ক্যাপিটাল নেই, হ্যাঁ, কিন্তু মিলনের ক্যাপিটাল আছে, কারণ মিলনের পৈতৃক সম্পত্তি কিছু আছে, কিন্তু মিলন তুমি মানে তোমার মেমরি থেকেই বলো বা ইন জেনারেল বলো,
যে তোমাদের যতটা বিষয় সম্পত্তি আছে সেটা কি গত 10 বছরের মধ্যে বা যতদিন তোমার মনে আছে সেটা কি খুব বেশি তোমার বাবা বা কাকারা মিলে অনেকটা বাড়াতে পেরেছেন কি? হ্যাঁ স্যার, আমাদের জমি দাদুর আমলে খুবই কম ছিল, হুম। কিন্তু বাবা কাকুর আমলে অনেকটাই বেড়েছে আর কি। ওকে, দেন মানে মোটামুটি একটা পর। হ্যাঁ, দেন ক্যাপিটাল হ্যাজ ইনক্রিজড ইন ইয়োর কেস, ঠিক আছে? Yes. তো ব্যাপারটা হচ্ছে যে ক্যাপিটাল যে বাড়াতে পারে, সে বলা যেতে পারে সে মানে আর পুয়ার নয়, সে ইজ সামওয়্যার ওয়েলদি ফার্মার, এরকম আমরা বলতে পারি। কিন্তু এমন একজন ব্যক্তি যে ধরো তোমাদের মাঠে কাজ করে, হ্যাঁ, তার কিন্তু সেইভাবে কোনো ক্যাপিটাল নেই, সে সেটাকে বাড়াতে পারবে না। সে মানে ধরো আমি যদি এবার তোমাদের দুজনকে বলি যে চলো আমরা তিনজনে মিলে একটা বিজনেস চালু করি। কিসের বিজনেস? যে আমরা কি করব, আমরা বই বিক্রি করব। তো বই বিক্রি করার জন্য বই বানাতে হবে বা বই কিনতে হবে। তো আমাদের ঠিক হলো যে আমরা তিনজনে মিলে আমাদের যতটা মানে বিজনেস করার জন্য লাগবে সেটা হচ্ছে 30 লাখ টাকা, কথার কথা বলছি। তো 30 লাখ টাকা আমরা তিনজন পার্টনার হব, শ্রাবণী, আমি আর তুমি, মিলন। তো প্রত্যেকজনকে 10 লাখ টাকা করে দিতে হবে। এই 10 লাখ টাকা আমাদের কাছে নেই, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাপিটাল, যেটা আমাদের কাছে নেই, মানে যেটাকে আমরা ইনভেস্ট করতে পারবো না। যদি ইনভেস্ট করতে পারি তাহলে, যদিও এখন লোনের সিস্টেমটা হয়ে গেছে, বাট সবাই সবসময় লোন পায়ও না, তো যদি ইনভেস্ট করতে পারতাম তাহলে দেখা যেত যে সেটা কিন্তু আমরা মানে আমাদের ক্যাপিটালটাকে আমরা ডেভেলপ করতে পারছি। এনিওয়ে, সো আই হোপ ইউ ক্যান নাও আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ক্যাপিটাল। Capital is land, capital is money in your bank, capital is gold, capital is laborers that you can engage, capital is just land like forest land, এরকম মাইন্স, ঠিক আছে? যে কোনো ধরনের জিনিস যেটা মানে স্থাবর আর কি, বা মানি ইজ নট immovable, but movable and immovable property that can be used for profit can be called capital, ঠিক আছে? বলো। যদি কি কোনো সরকারি জব যেগুলো সেগুলোকে আমরা না, ক্যাপিটাল নো 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 নো, দ্যাট ইজ নট ক্যাপিটাল। এবার ধরো সরকারি চাকরি করে আমি আমার স্যালারি থেকে কিছু কিছু টাকা জমিয়ে নিলাম, হ্যাঁ, জমিয়ে নিয়ে আমি একটা দোকান করলাম বা আমি একটা জমি কিনলাম। ধরো আমি এত বছর কলেজে ছিলাম, এবার আমার ইচ্ছে হলো যে আমার কাছে টাকা জমেছে, আমি মিলনের কাছ থেকে বললাম যে মিলন, আমি তোমার কাছ থেকে জমি কিনতে চাই। তো মিলনের কাছ থেকে আমি কিছুটা জমি কিনে নিলাম, ঠিক আছে? তো ওই জমিটা আমার ক্যাপিটাল হয়ে গেল। কিন্তু সরকারি চাকরি করাটা ক্যাপিটাল নয়। সরকারি চাকরি করে পেমেন্টটা পাওয়া, স্যালারি পাওয়াটা ক্যাপিটাল নয়। কিন্তু আমি যেটা জমিয়েছি, ধরো আমি টাকাটা জমালাম, আমার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, সেটাকে আমি ক্যাপিটাল বলে ব্যবহার করতে পারি যদি আমি সেটাকে ইনভেস্ট করতে পারি। যদি সেটা দিয়ে আমি কোনো একটা জায়গা কিনে নিলাম, সোনা কিনে নিলাম, বা আমি মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করলাম, সেগুলোকে আমি ক্যাপিটাল বলতে পারি। হ্যাঁ, মিলন বলো, কি বলছিলে? তাহলে স্যার বলতে চাইছেন যে সরকারি এমপ্লয়িরা পুয়ার ম্যান? Yes, in a way they are poor men because if they do not have capital. But সরকারি কর্মচারীরা মাইনে অনেক সময় অনেক ভালোই পায়, তো সেটা দিয়ে ওরা কি করে, ওরা অনেক সময় মানে যারা চালাক হয় আর কি, যাদের মাথায় বুদ্ধি আছে, তারা কি করে, কিছু না কিছু জমি, বাড়ি, প্রপার্টি, সোনা, এগুলো সব বানিয়ে নেয়, ফিক্সড করে নেয়, ঠিক আছে? তো তাতে কি হয়, তাদের কাছে ক্যাপিটালটা তৈরি হয়ে যায়। However, it is seen that most of the government employees do not invest in direct business. Not all. ঠিক আছে? They just keep it in their bank and they take some kind of interest from the bank. They do not directly invest in business. যেটা তোমাদের ক্ষেত্রে হয় যে তুমি টাকাটা যেটা পেলে সেটা দিয়ে আরেকটুখানি জমি কিনে নিলে, গভর্নমেন্ট functionaries do not always do like that, ঠিক আছে? তো বলা যেতে পারে যে ওরা ক্যাপিটালিস্ট নয়,
মানে all government employees are not capitalists because they are not using their money for direct enhancement of capital. কিন্তু বেশিরভাগ গভর্নমেন্ট এমপ্লয়িজরা যাদের কাছে টাকাটা এক্সেস হয় তারা ওই টাকাটা দিয়ে জমি জায়গা সোনা বাড়ি ইত্যাদি এসব কিনে রাখে which can be used as a capital. ঠিক আছে, ওকে। সো নলেজকেও তো বেসিক্যালি একটা ক্যাপিটালের মানে উপাদান বলা যেতে পারে, কারণ যেমন ধরুন আমাদের চাষিদের বাড়িতে জমি থেকে আমরা পুরো আর্নিংটা করি, তেমনি একটা ধরুন একজন শিক্ষক বা আপনারই যদি নলেজ না থাকতো তাহলে তো আপনি আর্ন করতে পারতেন না। সেই ক্ষেত্রে নলেজ তো আমাদের মধ্যে অনেক এমন শিক্ষকরা আছে যাদের নলেজ নেই কিন্তু তারাও আর্ন করছে। স্যার ন্যূনতম নলেজটা তো রয়েছে, সেই ক্ষেত্রে তো নলেজকে বলা যেতেই পারে। না, ন্যূনতম নলেজ অনেকের নেই, যাই হোক সেটা আলাদা ব্যাপার। বাট হ্যাঁ, আই ওয়াজ ওয়েটিং ফর দিস কোয়েশ্চেন যে তাহলে নলেজটা কি ক্যাপিটাল নয়? না, অ্যাকর্ডিং টু মার্কসিস্ট ফিলসফি, অ্যাকর্ডিং টু মার্কসিজম, অ্যাকর্ডিং টু ইকোনমিক্স, নলেজ ইজ নট ক্যাপিটাল। আমি কি বললাম? স্থাবর হতে হবে বা অস্থাবর হতে হবে, মানে যেটাকে তুমি টাচ করতে পারবে, যেটা একটা ব্যাংকে রাখা রয়েছে, যেটা একটা ফিজিক্যাল, যেটার এক্সিস্টেন্স আছে। যেমন একটা লেবারারের বডি, সেইটা কিন্তু ক্যাপিটাল। কিন্তু তোমার নলেজ ইজ নট মেটেরিয়াল, নলেজ ইজ অ্যাবস্ট্রাক্ট, স্কিল ইজ অ্যাবস্ট্রাক্ট। যেটা শ্রাবণীয় বোধহয় জিজ্ঞেস করছিল যে সরকারি, না তুমি জিজ্ঞেস করলে যে সরকারি কর্মচারী যার স্কিল আছে, যে স্কিলটা কি ক্যাপিটাল নয়? না, ইটস আ স্কিল, ইটস নলেজ, ইটস নট ক্যাপিটাল। ইট ক্যানট বি stored like that. মানে তুমি তোমার ধান চাষ করলে, আলু চাষ করলে সেটাকে যেমন স্টোর করা যেতে পারে, তুমি নলেজটাকে, এখনো এরকম প্রযুক্তি এসেছে মানে বাট নট খুব একটা ব্যবহার হচ্ছে না, যে যেখানে তোমার নলেজটাকে কোথাও স্টোর করা যাবে, তাই না? তো যেটাকে স্টোর করা যাচ্ছে না বা যেটাকে রিইউজেবল নয়, যেটাকে ছোঁয়া যাচ্ছে না, সেইটাকে অ্যাকর্ডিং টু মার্কসিস্ট ফিলসফি নলেজ বলে মানা হয় না। যদিও আমাদের সমাজে আমরা নলেজটাকে ক্যাপিটাল, পুঁজি বলি, যে আসল পুঁজি হচ্ছে আমাদের শিক্ষা, আসল পুঁজি হচ্ছে আমাদের জ্ঞান, সেটাকে আমরা বলে থাকি। বাট অ্যাকচুয়ালি জ্ঞানটা, নলেজ ইজ নট পুঁজি। ঠিক আছে, সো পুঁজি ইজ মানে আমাদের পুঁজি বলতে গেলে টাকা পয়সা, সোনা গয়না, স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি, এইগুলোকে আমরা পুঁজি বলতে পারি। নলেজ, স্কিল, এগুলোকে পুঁজি বলা। ইন দ্য স্ট্রিক্ট সেন্স, ইন দ্য স্ট্রিক্ট মার্কসিস্ট সেন্স, উই ক্যানট কল দেম ক্যাপিটাল। ঠিক আছে, ওকে। এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, হ্যাঁ বলো। না স্যার, কোশ্চেন নেই। ওকে, তো মার্কসিজম তার যে শুরুটা, মার্কসিজম মানে একদম যদি বেস লেভেলের কথা আমি বলি, একদম বেসিক মার্কসিজমটার যদি কথা বলতে চাই, তাহলে মার্কস বলছে যে আমাদের সমাজে দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে হ্যাভস আর একটা হচ্ছে হ্যাভ নটস। ঠিক আছে, হ্যাভস মানে তারা যারা ওয়েলদি, যারা রিচ। হ্যাভ নটস মানে হচ্ছে যারা পুয়ার, যাদের কাছে ক্যাপিটাল নেই। ঠিক আছে, এবার এটা আমাদের সমাজে এখন ভীষণ কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারটা। মানে কে পুয়ার, কতটা, কি থাকলে সে পুয়ার হবে, কি থাকলে পুয়ার হবে না, এইটাকে নিয়ে একটুখানি ডিবেট আছে, আর সেটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন মানে ইউএসএ তে তুমি যদি প্রত্যেক দিন $15 বেশি রোজগার করো না $30 বেশি রোজগার করো, তাহলে তুমি পুয়ার নও। আর $30 মানে ভারতে হচ্ছে 24,000 কাছাকাছি। 2400। স্যার হ্যাঁ, 80 ইন্টু 30, হ্যাঁ 2400।
তো 2400 টাকা যদি তুমি আয় করো, মানে আমাদের দেশে যদি 2400 টাকা মাসে আয় করো, তাহলে তুমি মানে তাহলে মানে ওদের দেশের ক্ষেত্রে আমাদের দেশের ব্যাপারটা, কিন্তু আমরা যদি আমাদের দেশের কথা ভাবি যে 2400 টাকা দিয়ে আমাদের দেশে কি হবে, 2400 টাকা দিয়ে কি হয়, মানে হতদরিদ্র যে আর কি, তারও কিন্তু আমার যতদূর ধারণা 2400 টাকায় চলবে না, মানে খুবই কষ্টে আর কি। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে ওটা বোধহয় 3500 বা 4000 এরকম কিছু একটা ব্যাপার আছে আর কি। তারপরে বিলো পভার্টি লেভেলের ব্যাপার আছে, জঙ্গলমহলে 2400 টাকা মানে অনেক। হ্যাঁ স্যার এখন মনে হয় 46 করে দিয়েছে, কারণ 36টা কারোরই করে না দেখেছি আমাদের এখানে। 46টাই মানে 4600। হ্যাঁ 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 ওই তো, তা সেটাই বললাম যে 4000। হ্যাঁ কি বছরে ওটা? বছরে 4600 টাকা? না স্যার, মানে 36,000 এরকম বছরে, তার নিচে হলো হ্যাঁ পভার্টি। হ্যাঁ, তাহলে যদি 36,000 বছরে হয়, তাহলে সেটাকে 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক মাসে কত হচ্ছে? 4000, তাই তো? না 3,000 স্যার। 3000। তাহলে 3000। 2400 টাকা, 2400 টাকার থেকে বেশি 3000 মিনিমাম হতে হবে। কিন্তু ওইখানকার তোমার $30 পার ডে। আর এইখানকার এই এই ও সরি, আমি সেটাই তো বলতে গিয়ে গন্ডগোলটা হলো। ওখানে হচ্ছে তুমি যদি পার ডে $30 আর্ন করো, তার মানে পার ডে মানে হচ্ছে 2400 পার ডে, ঠিক আছে, পার ডে ওখানে। তাহলে 2400 ইন্টু 30 যত হচ্ছে, ইটস এ বিগ ফিগার। আমি দেখে নিচ্ছি কত হচ্ছে। 2400 সরি, হ্যাঁ কি কত হচ্ছে ইন্টু 30? 72,000। মানে ওদের দেশের তুলনায় আমাদের দেশে যদি কেউ 72,000 টাকা আর্ন করে পার মান্থ, তাহলে সে গরিব নয়। আর ওদের দেশে সেটা 900, মানে 930 ইন্টু 30, ওদের দেশে $900, আর আমাদের দেশে 72,000 টাকা। এক জিনিস, আমাদের দেশে 72,000 টাকা কতজন আর্ন করে, তাই না, মাসে? মানে যদি সরকারি কর্মচারীদের কথাও বলা হয়, স্কুল টিচাররাও অত পায় না মাঝে মাঝে। স্কুল টিচাররাও পায় না, কলেজ টিচাররাও যখন ঢোকে তখন পায় না, 1-2 বছর পরে সেটা বেড়ে ওরকম হয়ে যায়, ঠিক আছে। সো দ্য হাইয়েস্ট, মানে যদি বলা হয় স্কুল টিচার এবং কলেজ টিচার হাইয়েস্ট আর্নিং নয়, কারণ প্রাইভেটে যারা চাকরি করে তাদের হয়তো ঢুকেই ওরকম 72,000, 70,000, 80, 1 লাখ টাকা ওরা মাইনে পায়, বাট দ্যাটস ডিফারেন্ট। কিন্তু তার সংখ্যাটা খুবই কম কিন্তু। তাহলে বুঝতে পারছো বিভিন্ন দেশে কে গরিব কে বড় লোক সেটার ডেফিনেশনটা কিন্তু বলা খুবই মুশকিল। আবার যদি তুমি সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এরকম ধরনের দেশগুলোতে যাও, সে তো মানে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে আমাদের সাথে। আমাদের দেশে 3,000 পার মান্থ এর তলায় যে সে গরিব, যে 3,001 টাকা রোজগার করে সে নাকি গরিব নয়। অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। কিন্তু ওদের দেশে ওরকম মানে অনেক রকমের ওদের সিস্টেম আছে আর কি, যেখানে ওরা মানে এইসব গুলোকে নিয়ে ইয়ে করে মানে দেখে আর কি যে কে গরিব নয়, হোয়াট এভার। তো সমাজের দুটো শ্রেণী, বড় লোক এবং গরিব লোক, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, ওয়েলদি, পুয়ার, ক্যাপিটালিস্ট, প্রোলেটারিয়েট। ক্যাপিটালিস্ট তারা যাদের কাছে জমি আছে, যারা ফ্যাক্টরি চালায়, যাদের কাছে ফ্যাক্টরি আছে, যাদের কাছে গোডাউন আছে, যারা মেশিনারি ওন করে, যারা লেবারার্স চালায়, তারা হচ্ছে ক্যাপিটালিস্ট। আর যারা ফ্যাক্টরিতে খাটে তারা হচ্ছে ওয়ার্কার্স বা প্রোলেটারিয়েট, বা যারা ফার্ম লেবারার্স, ঠিক আছে, ফার্ম ওনার্স নয়, ফার্ম লেবারার্স, তারা হচ্ছে প্রোলেটারিয়েট। মার্কস বলছে বা এঞ্জেলসও বলছে যে the entire human history is a history of class struggle. শুরুর থেকে, যবে থেকে হিউম্যান সিভিলাইজেশন তৈরি হয়েছে, তবে থেকেই এই ক্লাস ডিভিশনটা কিন্তু সবসময় থেকেছে। প্রাচীন যে সভ্যতাগুলো ছিল
তাদের মধ্যেও এই ক্লাস ডিভিশনটা ছিল, এবং হিউম্যান হিস্ট্রি হ্যাভ বিন শেপড by the struggle, because of the struggle between these two groups. I don't know if you will agree with it or not, but I think it's not completely true. Mane, class struggle is the only thing that has shaped human history. I will not agree with that, but class struggle is real. Class struggle has been there from since the human civilization came into existence. We agree with that. And yes, class struggle is a major force shaping the history of human civilization. এবার সেটার অ্যাপ্লিকেশনটা আমরা লিটারেচারে কিভাবে করব, এটা তো বুঝে নিলাম, আশা করি তোমরাও বুঝলে, যে শ্রেণীযুদ্ধ দ্বারা মানুষের সভ্যতার ইতিহাসের গঠন হয়েছে। এটা আমরা মানতে পারি যে বেশিরভাগ সময় দেখা গেছে যে ইতিহাসে আমরা দেখেছি যে এই 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 শ্রেণীযুদ্ধর মাধ্যমে, শ্রেণীযুদ্ধর মধ্যে দিয়ে আমাদের ইতিহাসটা গঠিত হয়েছে। সেটার উদাহরণটা যদি আমি দিতে চাই, তাহলে দিতে গেলে আমি কিভাবে বলবো, ধরো ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের ব্যাপারে আমরা রোম্যান্টিক লিটারেচার পড়ার সময় দেখেছিলাম যে গরিব যে লোকরা ছিল ফ্রান্সে, তারা অ্যারিস্টোক্র্যাটসদের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে একটা বিদ্রোহ চালায়, এবং লুই দ্য 16th-কে মেরে ফেলা হয়, এবং ম্যারি অ্যান্টোনিয়েট, ওর যে ওয়াইফ ছিল, তাকেও মেরে ফেলা হয়। and that was a very good example of a class struggle that shaped the history not only of France but of entire Europe. ভারতে এরকম কোনোদিনও হয়েছে বলে আমার তো মনে হয় না, যে গরিবরা এক কাঠা হয়ে বড়লোকদের উপরে আক্রমণ করেছে। তবে ছোট ছোট জায়গায় হয়ে থাকে, যেমন রিসেন্টলি দেখা গেছে একটা পার্টিকুলার রিজন আছে ওয়েস্ট বেঙ্গলে, আমি নাম নেব না বিকজ দিস কুড বি কন্ট্রোভার্সিয়াল। সেটা হচ্ছে যে সেইখানে দেখা গেছে যে কিছু লোক এক কাঠা হয়ে, কিছু লোকে এক কাঠা হয়ে আর এক কোনো এক মানে শক্তিশালী বা কোনো এক ওয়েলদি পার্সন বা পার্সনসদের অ্যাটাক করেছে অন ভেরিয়াস গ্রাউন্ডস। নেসেসারিলি নয় যে এটা মানে গরিব বলে ওরা অ্যাটাক করেছে। ওরা অ্যাটাক করেছে কারণ ওদেরকে অপ্রেস করা হয়েছে, ওদের জায়গা জমি নিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরে অনেক কিছু আছে, তোমরা খবরের কাগজে পড়ছো, তোমরা নিউজে দেখছো। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাংশন অফ লিটারেচার। নাহলে থিওরি পড়িয়ে কোনো লাভ নেই। মানে আমি যদি প্রেজেন্ট লাইফের সাথে থিওরি এবং লিটারেচারের কানেকশন না করতে পারি, তাহলে থিওরি লিটারেচার পড়ে আমার তো মনে হয় না কোনো লাভ আছে। তো আমাদের চোখের সামনে কিন্তু একটা স্ট্রাগল ঘটছে, হয়েছে। বলছি, এটা কি রিলিজিয়নের ব্যাপারে হতে পারে? না, রিলিজিয়নের ব্যাপারে হলে সেটা ক্লাস স্ট্রাগলের মধ্যে পড়বে না। যদি হিন্দু মুসলমান নিজেদের মধ্যে মারপিট করছে, তাহলে সেটা ক্লাস স্ট্রাগল নয়, সেটা সেটা কমিউনাল ভায়োলেন্স, আর সেটা স্ট্রাগলও নয়। কারণ রায়ট বেশি দিন চলে না, একদিন হলো, দুদিন হলো, এক সপ্তাহ হলো, এক মাস হলো। বাট ক্লাস স্ট্রাগল ইজ পেরেনিয়াল, মানে বছরের পর বছর, দশকের পর দশক, সেঞ্চুরির পর সেঞ্চুরি চলতে থাকে। দ্যাট ইজ ক্লাস স্ট্রাগল। বাট হোয়াট ইউ আর সেইং, the fight between Hindus and Muslims, no, that is not class struggle, because in that fight wealthy and poor from both sides are involved. They are fighting another community rather than another class আর কমিউনিটির মধ্যে তফাৎটা আছে, ঠিক আছে? তো এই যে ফাইট, বলো। স্বাধীনতা পাওয়া মানে এটাও তো একটা ক্লাস স্ট্রাগলের মাধ্যমে, মানে অনেক দিন পরে আমরা পেয়েছি। Yeah, we fought a long and hard battle for freedom, but in this battle the wealthy Indians and the rich Indians, many wealthy Indians, not all, I would say
not most of the wealthy Indians did not participate, but a portion of wealthy people in India participated and helped the freedom movement. যেমন রাজা রামমোহন রয়, মানে রাজা রামমোহন রয় is not a freedom fighter, I'm not saying that, but he did work for the Indian community. বা যদি সুভাষচন্দ্র বোসকে ধরা হয়, সুভাষচন্দ্র বোসের তুমি জানোই, আমরা সবাই জানি সুভাষচন্দ্র বোস ভীষণ বিশাল এক সম্ভ্রান্ত পরিবারের মানে সে বিলং করত। তার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি জায়গা জমি সে বিশাল, সে চাইলে তার জীবনটাকে মানে খুব সহজভাবে সে কাটাতে পারে। সে মানে কেন ফ্রিডম স্ট্রাগলে চলে আসলো? বিকজ ইট ওয়াজ নট বিকজ হি ওয়াজ রিচ অর হি ওয়াজ পুয়ার, বিকজ হি ওয়ান্টেড টু, মানে ভারতের ইতিহাস যেটা যেটা মানে আমাদের যে ফ্রিডম স্ট্রাগলটা, দ্যাট ইজ নট ক্লাস বেসড। কারণ অদ্ভুতভাবে দেখা গেছে যে বিভিন্ন শ্রেণীর লোকেরা, এমনকি বিভিন্ন কমিউনিটির লোকেরা একাট্টা হয়ে কিন্তু ব্রিটিশারদের বিরুদ্ধে লড়াই করেছে। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে our freedom struggle is a class struggle, but yes, it went for a very long time. মানে যবে থেকে ইংরেজরা এসছে তবে থেকেই স্ট্রাগলটা শুরু হয়েছে। so that is right, but ক্লাস স্ট্রাগল হওয়ার জন্য দুটো শ্রেণী থাকতে হবে, ওয়েলদি এবং রিচ। এবার তুমি বলবে যে ব্রিটিশরা রিচ ছিল না, সব ব্রিটিশাররা রিচ ছিল না। ওদের যে সৈন্যরা এসে আমাদের দেশে লড়তে মরতে আসতো তারা খুব গরিব ছিল, ওদের দেশের গরিব ছিল, নাহলে ওরা সৈন্য হয়ে এখানে আসবে কেন? মানে ধরো মিলন কে যদি এখন বলা হয় যে মিলন তোমাকে সোলজার হতে হবে, তোমাকে আর্মিতে তোমাকে তুমি চলে যাও, তুমি মারপিট করো, বা শ্রাবণী তোমাকে বলা হলো চলো তুমি সোলজার হয়ে যাও, তোমরা কি হতে চাইবে সোলজার? মানে তোমাদের কি সেই ইচ্ছে আছে? মিলন তোমার ইচ্ছে আছে? না স্যার। শ্রাবণী তোমার? না স্যার, পছন্দ করি কিন্তু ইচ্ছাটা নেই। হ্যাঁ, কেন ইচ্ছেটা নেই? কারণ তোমাদের কাছে অন্য সুযোগ আছে নিজের জীবনটাকে মানে নির্বাহ করার জন্য। মানে ইউ হ্যাভ আদার অকুপেশনস টু ফলো। কেউ টিচার হবে, কেউ এগ্রিকালচারালিস্ট হবে, কেউ বিজনেস পারসন হবে। যাদের কাছে আর কোনো উপায় নেই তারা আর্মিতে যায়। অ্যান্ড বিলিভ মি, মোস্ট অফ দিস পিপল, মোস্ট অফ দিস সোলজার্স বিলং ফ্রম পুয়ার ফ্যামিলিজ, নট দ্য অফিসার্স দো, অফিসাররা নয়। অনেক অফিসারদের এটা মানে ফ্যামিলি ট্র্যাডিশন হয়ে গেছে যে বাবা যেহেতু আর্মিতে ছিল ছেলেও আর্মিতে যাবে, দাদু আর্মিতে ছিল বাবাও গেছে ছেলেও হবে আর্মিতে। তারা সাধারণত দেখা গেছে তারা সোলজারের জায়গায় তারা অফিসার্স হয়, মানে সাধারণত দেখা গেছে, বাট নট সোলজার্স। তো সেক্ষেত্রে দেখতে গেলে ব্রিটিশ যে আর্মির লোকেরা এখানে আসতো, দে ওয়্যার পুয়ার পিপল, বাট তাদেরকে বলা হতো যে আমাদের উপর অত্যাচার করতে, তারা অত্যাচার করতো। if they had realized that they are poor in England and we are poor in India and we should fight together against the same government that oppresses both the nations, then things would have been different. এবং মার্কস এটাই বলার চেষ্টা করছে। মার্কসের যে উক্তিটা, দুনিয়ার মজুর এক হও, শুধু দেশের নয় দুনিয়ার মজুর এক হও। যদি সত্যি সব মজুররা, সব লেবারাররা, সব ওয়ার্কাররা এক হয়ে গিয়ে ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, তাহলে অত্যাচারীরা 2 মিনিটও টিকবে না। মানে সেই যুদ্ধের ফলাফল মানে একদিনে সব ক্যাপিটালিস্ট, সব বড় লোকরা যারা আছে তাদের মানে অবস্থা টাইট হয়ে যাবে। বাট that is not going to happen, and that's why Marxism is a theory, not a practice. ঠিক আছে, যাই হোক, তো মার্কসিজমের ইন্ট্রোডাকশনটা তোমাদের আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম। এবার তোমাদের নেক্সট ক্লাসে বেস, সুপারস্ট্রাকচার, প্রোলেটারিয়েট, বুর্জোয়া আর যে টপিকসগুলো আছে তোমাদের সিলেবাসে সেগুলোকে আমরা কভার করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বল। স্যার আপনি দুটো টার্ম বললেন, একটা ক্যাপিটালিস্ট আর একটা কি টার্ম বললেন? প্রোলেতারিয়েট। প্রোলেটারিয়েট,
ক্যাপিটালিস্টস অ্যান্ড প্রোলেতারিয়েট, বুর্জোয়া অ্যান্ড প্রোলেতারিয়েট। বুর্জোয়া হচ্ছে, আমাদেরকে বুর্জোয়া বলা হয় অ্যাকচুয়ালি, মানে আমরা যারা টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ফ্যাক্টরিতে কাজ করি না, হ্যাঁ, মানে আমাদের কাছে যারা সামান্য একটুখানি টাকা পয়সা আছে তারা হচ্ছে বুর্জোয়া। আর মার্কসিজম puts the blame on this class struggle or the loss of the class struggle against the poor because of us, কারণ আমরা উদাসীন। দেখবে যখন মানে দুটো শ্রেণী বেপরোয়া, একটা হচ্ছে অ্যারিস্টোক্র্যাটরা যারা বিশাল বড় লোক, তারা কাউকে পরোয়া করে না, আর যারা হচ্ছে একদম মানে ওয়ার্কিং ক্লাস, তারাও অনেক সময় কাউকে পরোয়া করে না। দেখবে যে লেবারাররা বা ওরকম ধরনের যারা লোকেরা, তারা রাস্তায় গালাগাল দিচ্ছে, বা তাদের জামা কাপড়ের অতটা মানে ছিঁড়িছত্তর নেই, এবং ওরাই কিন্তু মানুষকে সাহায্যও করে, আবার অনেক সময় বড় লোকরাও করে। বাট এই যে মধ্যিখানে আমাদের মতন যে লোকরা আছে, যাদেরকে বুর্জোয়া বলা হচ্ছে, তারা শুধু নিজেদের টুকু বুঝি, নিজেদের টুকু হয়ে গেলে ব্যাস আমরা মানে আর কেটে পড়ি আর কি। and we are the middle class, মানে মিডল ক্লাস কথাটা মার্কসিজমে কতবার ব্যবহার হয়েছে বা মার্কস কিভাবে বলেছে সেটা আমি শিওর নই, বাট অ্যারিস্টোক্র্যাটস এন্ড বুর্জোয়া অফেন ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। তাই জন্য বুর্জোয়াতে অ্যারিস্টোক্র্যাটসরা অনেক সময় ইনক্লুডেড হয়েছে, আবার অ্যারিস্টোক্র্যাটসদের মধ্যে অনেক সময় বুর্জোয়ারাও ঢুকে গেছে। কারণ আমাদের মানে যে মিডল ক্লাস বলো বা বুর্জোয়া যারা বলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, তারা আমরা কাদেরকে সাপোর্ট করি? গরিবদের কি আমরা সাপোর্ট করি? করি না, আমরা বড় লোকদের সাপোর্ট করি, অ্যারিস্টোক্র্যাটসদের সাপোর্ট করি। হ্যাঁ, শ্রাবণী কিছু বলছিলে? হ্যাঁ স্যার, বলছি স্যার সেই অর্থে বুর্জোয়াকে তো আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা উচ্চ একটা নিম্ন। হ্যাঁ, করা যায়। তাহলে স্যার তাদের মধ্যে উচ্চর মধ্যে যদি মানে এই শিক্ষক কিংবা ইঞ্জিনিয়ার এগুলো পড়ে, তাহলে নিম্ন বুর্জোয়া গুলো কি? নিম্ন বুর্জোয়া হচ্ছে যে ফ্যাক্টরিতে যারা কাজ করছে, যারা মানে মিডল পজিশনস গুলোতে রয়েছে, মোটামুটি একটা আর্নিং আছে, সেটা তারা হচ্ছে নিম্ন বুর্জোয়া। আচ্ছা। এবং এরকম অনেক ভাগ আছে, মানে শুধু যে উচ্চ নিম্ন আছে তা না, তাদের মধ্যে আবার মিডল একটা জায়গা। যেমন অদ্ভুতভাবে ডাক্তার, ইঞ্জিনিয়াররা বুর্জোয়া, কিন্তু তারা টিচারদের থেকে অনেক বেশি রোজগার করে, তো তারা আবার আমাদেরকে খুব নিচু চোখে দেখে। যেমন আমার স্ত্রীর একজন চেনাশোনা মানে ব্যক্তি ছিল আর কি এক সময়, তিনি একজন জাজ, ম্যাজিস্ট্রেট। তো সেই ম্যাজিস্ট্রেটের মতে টিচারদের কাজ হচ্ছে সব থেকে ফালতু কাজ, এবং টিচারের চাকরি পাওয়াটা হচ্ছে সব থেকে সোজা কাজ, আর জাজ হওয়াটা বা WBCS এ পাস করাটা সব থেকে কঠিন কাজ। তো আমাদের মধ্যেও অনেক মানে বুর্জোয়া মানে কোনো একটা ওয়েল ডিফাইন্ড কোনো জিনিস নয়, মানে থিওরির ব্যাপারটাই তাই, কোনোটাই ওয়েল ডিফাইন্ড নয়। there is always some other way to explain it, there is always some alternative. The definition or the system is so huge that it cannot be understood thinking that it can be understood. আমাদের জাস্ট কিছু কিছু জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, বাকি আমাদের এই মুহূর্তে সেগুলোকে মানে গ্লস ওভার করতে হবে, যে না ঠিক আছে, মানে আমরা মোটামুটি এই জিনিসটাকে ধরে নিচ্ছি। তেমনি অ্যারিস্টোক্র্যাটসদের মধ্যে অনেক ভাগ বাটোয়ারা আছে। অ্যারিস্টোক্র্যাট মানে রাজাও হতে পারে, আবার অ্যারিস্টোক্র্যাট মানে মন্ত্রীও হতে পারে, ঠিক আছে? তো রাজা মন্ত্রীদেরকে একটু নিচু চোখে দেখবে, মন্ত্রী আবার তার ছোট মন্ত্রীকে একটু নিচু চোখে দেখবে বা ওদের সাথে মিশবে না, এরকম ব্যাপার আছে, ঠিক আছে? কিন্তু যখন ঝামেলা বাঁধে, তখন দেখা গেছে যে অ্যারিস্টোক্র্যাটস অ্যান্ড পুয়ার পিপল, তাদের মধ্যে বেশিরভাগ ঝামেলাটা চলছে, বুর্জোয়ারা সাইড কেটে কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট ইট ইজ অফেন ফাউন্ড দ্যাট even bourgeois are attacked by the common people if they are found they are supporting the aristocratic people. But usually it is found in our history that the bourgeois always sides with the aristocrats because that's where the power lies, and we know যে পাওয়ার যেখানে আছে সেখানে থাকাটাই ভালো হয়, ঠিক আছে? So I hope I could answer your question. Any other questions?
ওকে, যদি কোনো প্রশ্ন আর না থাকে তাহলে আজকেই শেষ, এখানেই শেষ ক্লাসটা। তারপরের দিন আমরা আবার কলেজে আশা করি ক্লাসটা তাহলে নেক্সট ক্লাস কবে নেবেন? নেক্সট ক্লাস স্যাটারডেই হতে পারে অফলাইন, বাট তোমরা যেটা বলছো যে আর একটা ক্লাস নিলে ভালো হয়, সেটা আমি দেখছি কবে করা যায়। ঠিক আছে, আচ্ছা স্যার। হ্যাঁ আমি সেটা তোমাদের জানাবো, কারণ আমারও মনে হয় যে আর একটা ক্লাস নিলে ভালো হয়, যত তাড়াতাড়ি শেষ করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতদূর অবধি।